তো ফাইনালি আমরা ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসের পার্ট 2 শুরু করতে চলেছি। প্রথমেই আমরা যে টপিক দেখব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। আমি তোমাদেরকে কিছু রিয়েল লাইফ কিছু প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করব রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আর এই যে পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা আছে শুধুমাত্র তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য ইউজ করবে, এই ধারণাটা কিন্তু টোটালি ভুল। যে কোনো এক্সাম, এনি এক্সাম, যে কোনো এক্সামের জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারো এই জিনিসগুলো। তো লাস্ট 3টে ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, আমরা যে কথা নিয়ে সবথেকে বেশি আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া প্রয়োজন, স্ট্র্যাটেজি এটা, স্ট্র্যাটেজি ওটা, স্ট্র্যাটেজি সেটা। কিন্তু আমরা কি সত্যি এই স্ট্র্যাটেজি কথার অর্থ কি আমরা বুঝি? এই স্ট্র্যাটেজির এফেক্টিভনেস কি বুঝি? এই স্ট্র্যাটেজির ক্ষমতা কি আমরা বুঝি? যে স্ট্র্যাটেজি অরিজিনালিতে কি? আর এটা বুঝতে গেলে আমরা একজন মহান ব্যক্তির সহায়তা নেব। মহান চাণক্য বলেছেন, যুদ্ধে জয় করার সবথেকে বড় হাতিয়ার হলো রণনীতি। যে দলের রণনীতি যত বেশি শক্তিশালী, যুদ্ধের জয়ের সম্ভাবনা তার তত বেশি। এই কথাটা মাথায় রেখো। তো এটা খুব বড় কথা, খুব বড় ইম্পর্টেন্ট কথা। আমাদের কাছে যুদ্ধ হলো আমাদের এক্সাম, বিশেষ করে ডেসক্রিপটিভ এক্সাম। আমরা যত স্ট্রং স্ট্র্যাটেজি রেডি করতে পারবো আমাদের সিলেকশনের মাত্রাও ঠিক ততটাই বেড়ে যাবে। তো চলে আসবো আমরা আমাদের প্রথম পার্টের দিকে, সেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ গ্রুপে, যেখানে আমাদের টোটাল রয়েছে 50 মার্কস, 50 নাম্বার রয়েছে টোটাল মার্কস। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে আমাদের রিপোর্ট রাইটিং, রয়েছে প্রেসি, আর রয়েছে ট্রান্সলেশন। মার্কসগুলো তোমরা জানো, আমি সিলেবাসের আগের ভিডিওগুলোতে আমি বর্ণনা করেছি, আলোচনা করেছি এই বিষয় নিয়ে। রিপোর্টে রয়েছে 20, প্রেসিতে রয়েছে 15 মার্কস, আর ট্রান্সলেশনে রয়েছে 15 মার্কস। তো সবার আগে আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনের চেষ্টা করেছি। তোমরা যদি এই ভাবনাটা ভাবো যে রিপোর্ট লিখে দিলাম, এক্সামিনার রিপোর্ট দেখেই দিয়ে দেবে তোমাকে নাম্বার, তো সেটা নয়। তোমাকে অরিজিনালিতে আমি একটা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ বোঝানোর চেষ্টা করি। তুমি যখন একটা রিপোর্ট লিখে দিয়ে আসবে, এক্সামিনার ওই রিপোর্টের ভিতরে অরিজিনালিতে কী কী জিনিস দেখে, মানে কিছু আমি ব্যাকের কথা বলছি, পেছনের কথা বলছি, যেগুলো অরিজিনালিতে করা হয়, যেগুলো সাধারণত স্টুডেন্টরা জানে না, একজন এক্সামিনার জানে, সেই কথাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা রিপোর্ট যখন লিখে আসা হয়, একজন স্টুডেন্ট যখন রিপোর্ট লিখে আসে, একটা এক্সামিনার তখন সেখানে কী কী জিনিস খেয়াল করে, সেখানে খেয়াল করে ফরম্যাট, সেখানে দেখে হচ্ছে কন্টেন্ট, সেখানে দেখে হচ্ছে কেমন এক্সপ্রেশনে তুমি লিখেছো, সেখানে দেখে তোমার ওয়ার্ড লিমিটেশন, এই সমস্ত জিনিসগুলো ফলো করে। আর সেই সমস্ত জিনিসের উপরে এক্সামিনারের কাছে না মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে। আর আমি তোমাদেরকে সেই কথাই বলবো যে কোন জিনিসে কোন কোন মার্কস রয়েছে, যে পয়েন্টগুলো তুমি যদি টাচ করে আসো তবে সেই পয়েন্টটা তুমি অনায়াসে গেইন করতে পারো, সেই জিনিস তোমাদেরকে আমি শেয়ার করবো এবার। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো কিছু শুরু করার আগে শুরুতেই আমরা রিপোর্ট লেখা শুরু করে দিলাম, আমি একটা টপিক এনে দিলাম, রিপোর্ট লেখা শুরু করে দিলাম, না না না, এই ভুল কাজ করো না। এটা কারা করে? এটা একজন এভারেজ স্টুডেন্ট করে। আর তুমিও যদি ওই পর্যায়ে পড়ে যাও তাহলে তোমার মধ্যে আর এভারেজ স্টুডেন্টের মধ্যে তফাৎ কি? মার্কসের মধ্যে হেরফের কোথায় থাকলো? সিলেকশন কার হবে তাহলে? বুঝতে পারলে ব্যাপার? যদি সিলেকশন হতে হয় এভারেজ স্টুডেন্টের থেকে বেশি মার্কস রাখতে হবে, অ্যাভাব এভারেজ অথবা হাই মার্কস রাখতে হবে, তবে গিয়ে ভালো সিলেকশনে আসবে। তো সবার প্রথমে চলে আসি ফরম্যাট বলতে আমি টোটাল ফরম্যাটের কথা এখানে বলেছি। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটের মধ্যে কী কী জিনিস রয়েছে। দেখতে পেলাম যে হেডলাইন। আমরা জানি যে রিপোর্ট লেখার সময় একটা হেডলাইন করতে হয়, কিভাবে করতে হয়, কি করতে হয়, কি হয় না, সেগুলো আমি পরে বিশ্লেষণ করব। করতে হয় বাইলাইন, অর্থাৎ এর অর্থ হচ্ছে রিপোর্টটা যে লিখছে তার অথরকে, রিপোর্ট লেখার অথরকে, লেখকটাকে। ডেট অ্যান্ড প্লেস, ফরম্যাটের মধ্যে ডেট অ্যান্ড প্লেসও পড়ে যাবে, ডেট কি আর প্লেস কি। আরও আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে প্রেজেন্টেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা প্রেজেন্টেশন। তা এই কটা জিনিস যখনই ঠিক করবে তুমি, তো 2.5 নাম্বার তোমার পকেটের মধ্যে চলে আসবে, 2.5 নাম্বার। বুঝতে পেরেছো? চলে আসবো সেকেন্ড থিংস, কন্টেন্ট। একটা এক্সামিনার কন্টেন্টের উপরেই খুব নজর দেবে, কারণ কন্টেন্টের উপরে টোটাল মার্কস রয়েছে 8 মার্কস, 20-র মধ্যে 8 মার্কস রয়েছে কন্টেন্টে। কন্টেন্টের মধ্যে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। হোয়াট,
হোয়েন, হোয়ার, হু, হাউ, এই জিনিসগুলো রয়েছে। যদি আমরা খুব ভালো করে খেয়াল করি WWWWH অর্থাৎ 5W কথা এখানে বলা হচ্ছে। 5W এই কথাটা মাথায় রাখবে, 5W এই কথাটা মাথায় রাখবে, এটা নিয়ে আমি পরে এক্সপ্লেন করব। 5W অর্থাৎ ঘটনাটা কোথায়, ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো মাস্ট অ্যাভেলেবেল থাকতেই হবে। এবার কন্টেন্ট তো শুধু এটুকু অংশ নয়, এর মধ্যে অনেক কিছু ঘটনা এখনো লুকিয়ে রয়েছে। ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। এর পরের পার্ট চলে আসছে এক্সপ্রেশন। আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারছি ঘটনাকে, এক্সপ্রেশন কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারছি, একটা ঘটনা ঘটেছে সেটাকে আমরা কিভাবে বর্ণনা করব তাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। কিভাবে আমি সামনের অডিয়েন্সকে সেটা বোঝাতে পারবো সেটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখানে দেখতে পাচ্ছি লজিক্যাল অ্যান্ড রিলিভেন্ট ডিটেলস। লজিক্যাল মানে তুমি কতটা যুক্তিপূর্ণভাবে এই ব্যাপারটা লিখেছো, কতটা যুক্তি দিয়ে লিখেছো, কতটা রিলিভেন্ট মানে কতটা প্রাসঙ্গিক, তোমাকে যে টপিক দিয়েছে তার সাথে কতটা প্রাসঙ্গিক এই ব্যাপারটা তুমি যেটা লিখছো সেটাকে দেখার চেক করবে। সাপোজ দিয়েছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট আর তুমি লিখে দিলে প্লেন হাইজ্যাক, তো চলবে? কারণ তুমি মুখস্থ করে গেছিলে বাড়ি থেকে প্লেন হাইজ্যাকের ব্যাপার, আর তোমার ট্রেন অ্যাক্সিডেন্টে তুমি লিখে দিলে প্লেন হাইজ্যাকের ব্যাপার, তো এটা ঠিক আছে? তো এই জিনিসকে বলা হচ্ছে রিলেভেন্ট, কতটা প্রাসঙ্গিক, কতটা লজিক্যাল, এই জিনিস দেখার চেষ্টা করবে। উইথআউট গ্রামাটিক্যাল অর স্পেলিং এরর্স, এর সাথে কি দেখবে যে এই জিনিসগুলো যখন লিখছো সেখানে গ্রামাটিক্যাল অর স্পেলিং এরর নেই, তো বুঝতে পারছো? কারণ আমরা সাধারণত কি করি যখন আমাদের প্রিলি হয়, তোমরা দেখে থাকবে স্পেলিং এরর দেওয়া থাকে। কেন স্পেলিং এরর দেওয়া থাকে? তার অরিজিনাল অ্যাপ্লিকেশন কোন জায়গায় গিয়ে কাজ হবে সেই জিনিস হচ্ছে এই ডেসক্রিপটিভ পার্ট তার সমস্ত উত্তর দেবে। এরপরে রয়েছে কোহেসিভনেস, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যখন প্রেসি করবো না, একে আমি 1 নাম্বারে রেখে দেবো, 1 নাম্বারে কোহেসিভনেস। এটা যেটা 3 নাম্বারে রয়েছে একে আমি তখন যখন আমি অরিজিনাল বর্ণনা করব কোহেসিভনেস বলে, সেটাকে আমি তখন 1 নাম্বারে রেখে দেব। কোহেসিভনেস ব্যাপারটা কি সেটাকে আমি তোমাদেরকে একটু বর্ণনা করি। সাপোজ বলা হচ্ছে রাম খেতে বসলো, ভূমিকম্প হচ্ছে, সীতা বাড়ি যাচ্ছে, এরকম 3-3খানা ঘটনা। আচ্ছা, যদি এই 3-3খানা ঘটনা আমি যদি তোমাদের সামনে বলি, এই 3-3টে ঘটনার মধ্যে কোনো একটা মিল কি পাচ্ছ? নাকি আমি যদি এই ঘটনাটা এরকম বলতাম, রাম ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো, ব্রেকফাস্ট করলো, তারপরে পড়তে বসলো। দেখো এই ঘটনাটা দ্বিতীয় ঘটনার মধ্যে বেশি পরপর ঘটনাগুলোর মিল আছে, নাকি প্রথম যেটা আমি বর্ণনা করলাম সেই স্টোরিটা, প্রথম স্টোরিটা তার ঘটনার মধ্যে মিল রয়েছে? তোমরা বলবে সেকেন্ড স্টোরিটার মধ্যে মিল আছে। সেকেন্ড স্টোরিটা যখন আমি দেখছি তখন দেখতে পাচ্ছি এটা খুব একটা ইজি জিনিস, এটা সহজলভ্য জিনিস। তো একজনের সাথে আরেকজনের যখন বন্ডিং ক্রিয়েট করা হয় তখনই তাকে আমরা বলি কোহেসিভনেস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা প্রেসির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। যখন প্রেসি নিয়ে আলোচনা হবে তখন আমি এই ব্যাপারটা অরিজিনালিতে বলবো যে ঘটনা কি কি আছে এর মধ্যে। এরপরে চলে আসছে আরও একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে ওয়ার্ড লিমিটেশন। ওয়ার্ড লিমিটেশনের দিকে যদি তাকাই, আমাদের সাধারণত লেখা থাকে উইথিন 200 ওয়ার্ডস। আমাদের সাধারণত লেখা থাকে উইথিন 200 ওয়ার্ডস, মানে 200টা শব্দের মধ্যে তোমাকে হচ্ছে লিখতে হবে এই রিপোর্টটা। তুমি কি করলে, তুমি হচ্ছে 250খানা শব্দের মধ্যে রিপোর্টটা শেষ করে দিলে, আর বাড়িতে এসে ভাবলে আরে বাপরে আমি তো প্রচুর লিখে ফেলেছি, আমি আজ পর্যন্ত কোনোদিনও রিপোর্ট লিখিনি, আমি কোনোদিন ইংলিশে লিখিনি, কিন্তু আমি কোশ্চেনে গিয়ে 250 ওয়ার্ড লিখে দিয়ে চলে এসেছি। ভেবে দেখো আমি কতটা বেশি করেছি। কেউ কেউ ভাবলো আরে আমি তো 500খানা, আমি তো 400খানা ওয়ার্ড লিখে এসেছি, যা বলেছিল তার ডবল লিখে দিয়ে এসেছি, এবার এক্সামিনার নাম্বার দিতে বাধ্য। তো এই জিনিসগুলো হচ্ছে টোটালি ভুল ধারণা। কোশ্চেনে এখানে মেনশন করে দেবে যে উইথ ইন মানে 200 ওয়ার্ডের মধ্যে, আর মধ্যে মানে মধ্যে। তোমরা যদি সত্যিকারের বুদ্ধিমান ছেলে হয়ে থাকো তো আমার কথা আশা করি বুঝতে পারছো। মধ্যে মানে মধ্যে, 200খানা ওয়ার্ডের মধ্যে। তো এইগুলো ছিল হচ্ছে মার্কসের ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছি ফরম্যাটে রয়েছে 2.5, কন্টেন্টে 8 মার্কস, এক্সপ্রেশনে 8 মার্কস। সুতরাং এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়ার্ড লিমিটেশনেও রয়েছে 1.5 মার্কস, 1.5 মার্কস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু আলাদা ঘটনা বলি, যে ঘটনাটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে।
আর তারপরে গিয়ে আমরা খুব সুন্দর একটা ব্যালেন্স রেডি করতে পারবো যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, যে কোনো রাইটিং, সেটা লেটার হোক, রিপোর্ট হোক, প্রেসি, সামারি, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে। তো দেখতে হবে আমাকে, যদি তোমরা ভালো করে দেখো তো দেখতে পাচ্ছ যে আমি কোনো কোনো জায়গায় হচ্ছে গ্রিন কালার দিয়ে মার্কস ডিস্ট্রিবিউশনে আমি মার্কস করেছি দেখো, আর কোনো কোনো জায়গায় আমি ব্ল্যাক দিয়ে মার্ক করেছি। এর কারণ কি? কোনো না কোনো লজিক তো এখানে রয়েছে। যেগুলো আমি দেখো গ্রিন কালি দিয়ে মার্কস করেছি, যেমন ফরম্যাট, যেমন দেখো গ্রামাটিক্যাল অর স্পেলিং এরর্স, যেমন দেখো ওয়ার্ড লিমিটেশন, এগুলো না আমাদের হাতে রয়েছে। অর্থাৎ এই মার্কসগুলো, ফরম্যাটের মার্কস, ওয়ার্ড লিমিটেশনের মার্ক, গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং এররের মার্কস আমাদের হাতে রয়েছে। আমরা চাইলে এখানে ফুল মার্কস নিতে পারি। কিভাবে? আমরা যদি চাই যে ওয়ার্ড লিমিটেশন বাড়াবো না, আমরা যদি চাই যে ওয়ার্ড 200টার ভিতরেই রাখবো, আমরা যদি চাই যে হেডলাইনটা সুন্দর করে লিখবো, আমরা যদি প্রেজেন্টেশন ভালো করে দিই, আমরা যদি চাই তো স্পেলিংয়ের কোনো এরর করব না, আর যদি এইগুলো না করি তবে তো এখানে আমাদের প্রায় ফুল মার্কস দিতে এক্সামিনার বাধ্য রয়েছে। তো আমাদের হাতে কত মার্কস রয়েছে আমি সেটাই বোঝাতে চাইছি। এখানে রয়েছে 2.5 মার্কস, এখানে রয়েছে 1.5 মার্কস, অর্থাৎ 4 মার্কস হয়ে গেল। আর গ্রামাটিক্যাল অর স্পেলিং এররে ধরে নাও হচ্ছে 2 মার্কস প্লাস 2, অর্থাৎ টোটাল 6 মার্কস রয়েছে আমাদের হাতে। 20 মার্কসের মধ্যে 6 মার্কস রয়েছে আমাদের হাতে। আর মনে রেখো, একটা এভারেজ স্টুডেন্ট এই 6 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম মার্কস তুলে নেয়, এভারেজ স্টুডেন্টও তুলে নেয় এই মার্কস। তাহলে এভারেজ স্টুডেন্টের সাথে পার্থক্য কোথায় আসবে? পার্থক্য আসবে এই বাকি 14 মার্কসে। এই যে বাকি 14 মার্কস আছে, এই বাকি 14 মার্কসে আসবে ডিফারেন্স, যে মার্কস রয়েছে এক্সামিনারের হাতে ডাইরেক্ট। আমরা চাইলেও সেখানে কিছু করতে পারবো না, আমরা জাস্ট নিজের বেস্ট দিয়ে আসবো, কিন্তু এক্সামিনার নির্ধারণ করবে যে এখানে তোমাকে কত মার্কস দেবে। যেমন আমি বললেই ব্যাপারটা তোমরা লজিক্যালি বুঝতে পারবে। যেমন যদি বলা হয় তুমি লিখে আসলে, আর এক্সামিনার যদি বলে এই যে লেখাটা রয়েছে এটা লজিক্যাল নয়, যদি বলে এটা রিলিভেন্ট নয়, এটা প্রাসঙ্গিক নয়, যদি এক্সামিনার বলে এটা কোহেসিভনেস নয়, মানে বুঝতে পারছো তুমি একটা যে ডিপার্টমেন্ট লিখে এসছো, একটা রিপোর্ট লিখে এসছো, আর এক্সামিনার এই জিনিসগুলোকে বললো যে এটা লজিক্যাল নয়, তুমি যেটা লিখেছো সেটা লজিক্যাল নয়, তুমি যেটা লিখেছো সেটা রিলেভেন্ট নয়, তুমি যেটা লিখেছো সেটা কোহেসিভনেস নয়। এবার বলো তোমার কি করণীয় আছে? এটাতে তো তোমার কিচ্ছু করণীয় নেই। তুমি বলতে পারবে এই আপনি দিন, নাম্বার না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, এটা কি তুমি বলতে পারবে? এটা তুমি বলতে পারবে না, কারণ এটা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ, যে এক্সামিনার কোন পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা দেখবে। সুতরাং আমাদের হাতে 6 নাম্বার রয়েছে, কিন্তু 14 নাম্বার রয়েছে এক্সামিনারের হাতে। আর যদি তোমরা সেই জায়গাকে, যদি তোমরা সেই যে 14 নাম্বার যেটা রয়েছে, যদি তোমরা সেই 14 নম্বরে আঘাত করতে চাও, তবে আসল জায়গায় অর্থাৎ এক্সামিনারের পয়েন্ট অফ ভিউতে গিয়ে তোমাকে আঘাত করতে হবে। আর এইখানেই করব আমরা কাজ আসল জায়গায়। তো শুরু করি আমরা রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউজ পেপার রাইটিং, যেটা আমাদের এক্সামে আসবে, নিউজ পেপার রাইটিং। এবার নিউজ পেপার রাইটিং একটা আমাদের মধ্যে না একটা প্রবলেম রয়েছে। ভেবে দেখো যে আমাদের মধ্যে কজনা এই জিনিসটা করেছি বা কজনা করিনি। আমাদের রেজাল্ট যখনই বার হয়েছে, আমরা পাস করেছি, খুব আনন্দ, আর আমাদের তখন স্পিরিট, হাই লেভেলের স্পিরিট। আমরা কি করেছি, বই এদিক থেকে বার করেছি, ওদিক থেকে বই বার করেছি, ইউটিউব চ্যানেল খুলে ফেলছি, এটা ওটা সেটা বিভিন্ন কাজ করে ফেলছি। আর করে আমরা কি করলাম, সাথে সাথে একটা বই বার করে একটা রিপোর্টের জায়গা বার করলাম, বা বই কিনে আনলাম দোকান থেকে, রিপোর্ট কোথায় আছে খুঁজে বার করলাম, আর সাথে সাথে ওটাকে মুখস্থ করে না দেখে লেখা শুরু করে দিলাম। কেউ কেউ ওটাকে একটুখানি চোখ বুলিয়ে নিজে লেখা শুরু করে দিল। করেছে কি করিনি ভেবে দেখো, কিন্তু এটা কি অরিজিনাল স্ট্র্যাটেজি? এটাতে কি লাভ হবে? এটা কারা করে? আশা করি বুঝতে পারছো এটা কারা করে। কিন্তু তোমরা এই কাজটা করো না। যারা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করছো, শুধু এটা পিএসসি ক্লার্কশিপের জন্য নয়, আমি আবার বলছি, যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, যে কোনো এক্সাম। সুতরাং খুব সিরিয়াসভাবে আর খুব ভালোভাবে ব্যাপারগুলোকে বুঝে নাও। অরিজিনাল জায়গায় আঘাতটা কী জিনিস, কি করতে হবে একটা রিপোর্ট রাইটিংয়ের জন্য, যাতে এক্সামিনার কাছ থেকে ওই যে 14 নাম্বারটাকে আমরা কেড়ে নিয়ে নিতে পারি। এক্সামিনার যাতে বাধ্য হয় ওই 14টা নাম্বার আমাদেরকে দিতে। কি করা যেতে পারে? তো তার জন্য সবার আগে যে পয়েন্ট আমি বলবো, আমরা যখন রিপোর্ট লিখি, আমরা না নিজেদেরকে সেই সময় একটা স্টুডেন্ট হিসাবে গণ্য করি, কিন্তু আমাদের স্টুডেন্ট হিসাবে নয়,
দেখতে পাচ্ছ তোমরা, আমরা যখন একটা রিপোর্ট লিখি, আমরা স্টুডেন্ট হিসাবে নিজেদেরকে কি করি, নিজেদেরকে পরিচিত করি যে আমরা একটা স্টুডেন্ট। আমাদের মনের মধ্যে এই জিনিসই চলতে থাকে যে আমরা হচ্ছে একজন স্টুডেন্ট, আর আমরা সেরকমভাবে লিখতে থাকি, একটা মুখস্থবিদ্যা, একটা এটা ওটা সেটা ওরকমভাবে কাজ করে। কিন্তু আমাদের একজন স্টুডেন্ট হিসাবে নয়, আমরা যেহেতু রিপোর্ট লিখছি, আমাদের একজন রিপোর্টারের মতো, অর্থাৎ একজন জার্নালিস্টের মতো আমাদের বিহেভিয়ার করতে হবে। একজন জার্নালিস্ট, একজন রিপোর্টার যেমন করে ভাবে, তুমি যদি সেরকমভাবে ভাবতে পারো, মনে রাখো অনেক প্রবলেমের সলিউশন কিন্তু তোমার কাছে চলে আসবে। একটা রিপোর্টার, একটা জার্নালিস্ট কিভাবে সেই ঘটনাস্থলে পৌঁছায়, আর সেখানে গিয়ে কি কি কাজ করে, কিভাবে খবর সংগ্রহ করে, কিভাবে সত্যতা যাচাই করে ঘটনার, কিভাবে প্রমাণ জোগাড় করে, কিভাবে তারা খবরের কাগজে লেখে, কিভাবে তারা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্টিং এর শেষে গিয়ে এন্ডিংটা করে, ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, সেগুলো যদি তোমরা ফিল করতে পারো, মানে আমি বলতে চাইছি একটা রিপোর্টারের লাইফ যদি তোমরা, বলেন এরকম, একজনের লাইফ যদি তোমরা সেইভাবে করে যদি জীবনটাকে যদি যাপন করতে পারো, তবে না অনেক প্রবলেম সলিউশন হয়ে যাবে, অনেক প্রবলেম। যেমন ন্যাচারালি ভাবে তোমাদের মধ্যে কন্টেন্ট এমনি স্ট্রং হয়ে যাবে, কারণ তোমাদের পয়েন্ট অফ ভিউ তখন একজন স্টুডেন্টের হিসাবে নয়, একজন রিপোর্টারের হিসাবে। তুমি নিচের থেকে বলো, কমন সেন্সে বলো একটা জিনিস কমন সেন্সে বলো। যদি তুমি এরকম দেখছো, তুমি রিপোর্ট লিখবে, রিপোর্টের এক্সপার্টকে, রিপোর্ট লেখার এক্সপার্টকে, একজন রিপোর্টার, একজন জার্নালিস্ট, যদি তুমি তার পয়েন্ট অফ ভিউ থেকে লেখো, বলো তোমার রিপোর্ট ন্যাচারালি স্ট্রং হবে কি হবে না? ন্যাচারালি স্ট্রং হতে বাধ্য। তাই আমি এই কথা বলছি, যখন রিপোর্ট লিখবে তখন হচ্ছে এর মতো স্টুডেন্টের মতো নয়, একজন রিপোর্টারের মতো, একজন জার্নালিস্টের মতো ভাবো। এতে তোমার প্রচুর প্রবলেম সলভ হয়ে যাবে। দেখবে ন্যাচারালি ভাবে কন্টেন্ট স্ট্রং হয়ে যাবে, দেখবে যে কোহেসিভনেস ন্যাচারালি ভাবে খুব স্ট্রং হয়ে যাচ্ছে, ন্যাচারালি ভাবে কোহেসিভনেস চলে আসছে। এক্সামিনার দেখেই খুশি হয়ে যাবে ন্যাচারালি ভাবে, মানে সমস্ত কিছু ন্যাচারাল ওয়েতে হতে থাকবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা শুরুতে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা রিপোর্ট লিখছি। আমি কি বলতে চাইছি জানো? আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, যতদিন না পর্যন্ত পার্ট 2 এক্সাম কোয়ালিফাই করছো, মাল্টিপল পার্সোনালিটি নিয়ে জীবনযাপন করো। মাল্টিপল পার্সোনালিটি, এবার তোমাদের মাথায় আসতে পারে যে মাল্টিপল পার্সোনালিটি আবার কি? মাল্টিপল পার্সোনালিটি হচ্ছে ব্যক্তি একজন, কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্ব একাধিক ব্যক্তিত্ব। যেমন তোমাদের এখনকার ব্যক্তিত্ব কি, স্টুডেন্ট তোমরা, ওর সাথে সাথে যতদিন না পর্যন্ত পার্ট 2 এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা হয়ে যাও রিপোর্টার। যখন রিপোর্ট লিখবে তখন রিপোর্টারের ব্যক্তিত্ব জীবনযাপন করো, ব্যাস খেল খতম, আর তো কোনো কিছু নেই। তো সবার আগে শুরুয়াতে যে জিনিস করতে হবে সেটা হচ্ছে এটা। এবার আমি শুরু করব হচ্ছে পরের ব্যাপার, যে রিপোর্ট কিভাবে লিখতে হবে, রিপোর্টে কি কি ঘটনা রয়েছে। তো সবার আগে যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে হেডলাইন। হেডলাইন মানে হচ্ছে রিপোর্ট লেখার আগে একটা হেডলাইন দিতে হয়। খবরের কাগজে দেখেছো আশা করি এরকম, যে একটা হেডলাইন দেখতে পেয়েছো। সেই হেডলাইনটা কেমন হওয়া উচিত, কিভাবে লিখবে সেটা পরের কথা, কেমন হওয়া উচিত সেটা বোঝো আগে। কি লিখবে, কিভাবে লিখবো, বড় হাতের ছোট হাতের, কি হাতের, অত হাতের কথা মাথায় রেখো না। এখন বোঝি কি লেখা উচিত, কিভাবে লিখবো ওটা তো পরের কথা, ওটা তো 2 সেকেন্ডের খেলা। আসল খেলায় খেলো, তবে গিয়ে নাম্বার আসবে হাই ভাবে। তো বলছে একটা হেডলাইন অবশ্যই ইট শুড বি ক্যাচ দ্য অ্যাটেনশন অফ রিডার। এটাকে হেডলাইনকে অবশ্যই কি হতে হবে, অ্যাটেনশনকে কি করতে হবে, ক্যাচ করতে হবে। কার অ্যাটেনশন ক্যাচ করতে হবে? যে রিডার। আর এখানকার রিডারকে, আমাদের রিডার হচ্ছে এক্সামিনার। তাহলে এক্সামিনারের অ্যাটেনশন যাতে ক্যাচ করতে পারে এমন একটা হেডলাইন আমাদের লিখতে হবে। ইট মে ইভেন সাম অফ দ্য স্টোরি। এটা এমন একটা জিনিস হবে যেটা স্টোরিকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। সাপোজ অরিজিনাল ঘটনা হচ্ছে এরকম, বাস দুর্ঘটনা ঘটেছে, আর তুমি লিখলে যে আমার পা ভেঙে গেছে হেডলাইনে, তুমি লিখলে যে এর পা ভেঙে গেছে, তো ঠিক আছে হেডলাইন? না না না, বিষয়বস্তু বাস দুর্ঘটনার, তুমি বললে যে একজন ব্যক্তির পা ভেঙে গেছে, না, ঠিক নয়। বুঝতে পারলে ব্যাপার? তো বিষয়টা এমন, হেডলাইনটা এমন লিখতে হবে যাতে ওইটা পড়েই মোটামুটি যে রিডার আছে অর্থাৎ এক্সামিনার,
রিডার বলতে প্র্যাকটিক্যাল লাইফে রিডার বলি, কিন্তু আমাদের লাইফে তো রিডারকে বলে কেউ আসবে না। আমাদের লাইফে রিডার কে হবে? আমাদের লাইফে যতদিন পর্যন্ত আমরা এক্সাম দিচ্ছি আমাদের লাইফে রিডার হবে আমাদের এক্সামিনার। সুতরাং আমাদের হেডলাইন দেখে যাতে এক্সামিনার বুঝতে পারে যে হচ্ছে টোটাল স্টোরিটা কি, এটা যাতে দেখেই বুঝতে পারে। তো এটা গেল হেডলাইনের অরিজিনাল খেলা। চলে আসবো বাইলাইন। বাইলাইন মানে কি আগে সেটা বুঝি। বাইলাইনকে কোথায় লিখতে হয় আগে সেটা বলি। বাইলাইন হচ্ছে হেডলাইনের নিচেই লিখতে হয়। তো বাইলাইনের অর্থ হচ্ছে এই যে বিষয়বস্তু তুমি যেটা লিখবে এটার অথারকে, এটার কে রচনা করেছে সেটাই হচ্ছে এটা বাইলাইন। তো বলেছে নেম অফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রচণ্ড গড়েমিল করে দেয়, আর পুরো আড়াইখানা নাম্বার এখানে কিন্তু চলে যেতে পারে এই একটা ভুলের জন্য। বলেছে নেম অফ দ্য পারসন রাইটিং দ্য রিপোর্ট অ্যালং উইথ দ্য ডেজিগনেশন, ইট ইজ জেনারেলি গিভেন ইন দ্য কোশ্চেন। তো বলছে বাইলাইন অর্থাৎ অথারের নাম কোশ্চেনে সাধারণত কি থাকে? গিভেন থাকে। অথারের নাম কোশ্চেনে সাধারণত গিভেন থাকে, থাকতেও পারে বা নাও থাকতে পারে, সাধারণত থাকে। আর যে নামটা থাকবে তার নাম লিখতে হবে উইথ ডেজিগনেশন, মানে তার পদ সমেত তার নামটা লিখতে হবে। এটাই বলেছে হচ্ছে বাইলাইনে। এবার দেখা যাক আমি গ্রিন কালি দিয়ে কি ব্যাপারটা করে দিয়েছি, যেটা হাইলাইট করার চেষ্টা করেছি। রিমেম্বার, মনে রেখো, ইউ আর নট সাপোজ টু মেনশন ইউর পার্সোনাল ডিটেলস ইন ইউর অ্যান্সার। এবার তুমি কি করলে, উপরে হেডলাইনটা দিলে তার নিচে বাইলাইন লিখবে, অর্থাৎ অথারটাকে তুমি কি করলে নিজের নাম লিখে দিলে ওখানে, মানে নিজের নাম লিখে দিলে, তোমার বাড়ি এখানে, তোমার এত, তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে, বললে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে। তোমার মনে মনে এই ফিলিংস এলো যে হচ্ছে যিনি এক্সামিনার তিনি তোমাকে ফোন করবে, আর ফোন করে একটা কিছু অফার করবে যে এই এই অফার দিচ্ছি, তবে তুমি যদি এটা মেনে নাও তবে তোমার হচ্ছে রাইটিংয়ের নাম্বার আমি বাড়িয়ে দেবো। তো যদি এরকম মনোবৃত্তি থাকে, আর যদি তুমি তোমার ফোন নাম্বার, তুমি তোমার নাম, এই জিনিসগুলো মানে পার্সোনাল ডিটেলস যদি ওখানে দিয়ে আসো হচ্ছে, তবে কিন্তু এটা ভয়ানক একটা জিনিসে পরিণত হতে পারে। সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস আমরা বাইলাইনে দেখলাম যে কোশ্চেনে যদি গিভেন থাকে যে একটা পার্সনের নাম গিভেন আছে উইথ তার ডেজিগনেশন, সেটা বাইলাইনে আমরা লিখব যদি গিভেন থাকে। যদি না থাকে তবে আমরা কি করব? বাই এ স্টাফ রিপোর্টার বলে লিখতে পারি, অথবা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট বলে লিখতে পারি আমরা। এরপরে চলে আসবো প্লেস অ্যান্ড ডেট অফ রিপোর্টিং। এটাও কিন্তু আমাদের সেই ফরম্যাটের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এখানে এটা ইট ইজ জেনারেলি গিভেন ইন দ্য কোশ্চেন, সাধারণত এটা কোশ্চেনে গিভেন থাকে। তো প্লেস অ্যান্ড ডেট, প্লেস সাধারণত কোশ্চেনে গিভেন থাকে, ডেটও কোশ্চেনে গিভেন থাকে। যদি না থাকে তো যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ যে জায়গাতে সেই জায়গার নাম দিয়ে দাও, ডেট যে ডেটের পরীক্ষা দিচ্ছ সেই ডেটের ডেট দিয়ে দাও, বা তার আগের দিনের ডেট দিয়ে দাও, অসুবিধার কোনো ব্যাপার নেই এই জিনিসে। আচ্ছা, তো এটা হয়ে গেল রিপোর্টিংয়ের ব্যাপার। আর এরপরে তোমরা কি করবে? কোলন দিয়ে দাও। কোলন দিয়ে তারপরে হচ্ছে পরের প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন বা ওপেনিং প্যারাগ্রাফ শুরু করে দাও, অসুবিধার কোনো ব্যাপার নেই। অথবা যদি কেউ হাইফেন দিতে চায় তবে সেটা দিতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এরপরে চলে আসবো আমরা ওপেনিং প্যারাগ্রাফে। ওপেনিং প্যারাগ্রাফে কি বলছে? ইট শুড এক্সপ্লেইন টু দ্য রিডার্স হোয়াট দ্য ইভেন্ট অল অ্যাবাউট। মোস্ট দ্য রিডার্স জাস্ট রিড দিস প্যাসেজ, আমি এখানে আন্ডারলাইন করে দিই, অ্যান্ড লিভ। ভালো করে বোঝো, ওপেনিং প্যারাগ্রাফ মানে এই যে জিনিসগুলো, হেডলাইন দিলাম, বাইলাইন লিখলাম, তারপরে প্লেস ডেট আমি লেখার পরে ওপেনিং যেটা আমি করছি সেটা কেমন হওয়া উচিত। বলছে সাধারণত বেশিরভাগ রিডার্স কি করে, প্যারাগ্রাফ মানে টোটাল জিনিসকে পড়তে থাকে না, তারা উপরের অংশটুকুনি পড়েই জাস্ট বোঝার চেষ্টা করে কি লিখেছে, তারপরে ওটাকে ছেড়ে দিয়ে চলে যায় অন্য খবরের দিকে। তো মোস্ট অফ দ্য রিডার্স এরকমই হয়। আর মোস্ট অফ দ্য রিডার্স যদি এরকমই হয় তবে আমাদের ওখানে কি করণীয় নিজের থেকে বলো, নিজের সেন্সে বলো। তাহলে আমাদের ওইটুকু জায়গাতে মানে ওপেনিং প্যারাগ্রাফকে আমরা যত ম্যাক্সিমাম ছোট করা পসিবল ছোট করব, প্লাস টোটাল যে স্টোরি যেটা আমরা লিখছি, টোটাল যে ঘটনা আমরা যেটা লিখছি, টোটাল যে ফ্যাক্ট যেটা লিখছি সেটাকে সামারাইজ করে আমরা ওখানে বোঝানোর চেষ্টা করব। মানে ওপেনিং প্যারাগ্রাফে বোঝানোর চেষ্টা করব। কারণ অনেক রিডার্স রয়েছে যারা শুধু ওইটুকু পড়ে টোটাল অংশটাকে বোঝার চেষ্টা করে আর ওই খবরটাকে ছেড়ে দিয়ে অন্য খবরে পড়তে চলে যায়। তো সো মেক শিওর, সুতরাং এক্সামিনার এই দিকে খুব লক্ষ্য রাখবে, যে তুমি এই কাজটা করেছো কি করোনি। ওপেনিং প্যারাগ্রাফ তোমার কতটা স্ট্রং এটা কিন্তু লক্ষ্য রাখবে অবশ্যই। সো মেক শিওর ইউর ইনক্লুড হোয়াট হ্যাপেন্ড, হোয়ার, হাউ অ্যান্ড হোয়েন। সুতরাং তোমাকে এটা বুঝতে হবে যে ওই ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে কি ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কখন ঘটেছে, কে ঘটিয়েছে,
এই সমস্ত জিনিস তুমি এখানে ইনক্লুড করতে পারো। কিন্তু কিভাবে ইনক্লুড করবে, হুটাকেও তুমি এখানে অ্যাড করে দাও, মানে কে ঘটিয়েছে। সুতরাং এইখানের মধ্যে মানে এক্সামিনার কি দেখবে যে এর মধ্যে টোটাল ঘটনাটা আছে কিনা, সব থেকে ছোটোভাবে, এমন নয় যে ডিটেলসে লিখবে, ডিটেলসে নয়, শর্ট থেকে শর্টে লেখো। এরপরে চলে আসছে বডি মানে বুঝতে পারছো তোমরা, এটা যদি শর্ট করে লেখা হয় এবার কি করা হবে, ইট শুড বি ইনক্লুড মোর ডিটেলস। এইবার যে ঘটনাটা রয়েছে সেটা তোমাকে মোর ডিটেলসে লিখতে হবে। যারা রিডার রয়েছে, খবরের কাগজে প্র্যাকটিক্যাল লাইফে ভাবো, যারা রিডার রয়েছে তারা যদি ওপেনিং প্যারাগ্রাফ পড়ে যদি ইন্টারেস্টেড হয় তখন তারা কি করবে, বডিতে আসবে, অর্থাৎ কি মোর ডিটেলসের দিকে আসবে। তখন মোর ডিটেলসে যখন আসবে সেখানে বলো যে আমাদের কি কি জিনিস রাখা উচিত। মোর ডিটেলসে আমাদের রাখা উচিত ফ্যাক্ট, অরিজিনাল ফ্যাক্ট, কি কি ঘটেছে ওখানে, আরো যে তথ্য, এই জিনিসগুলো সেখানে তুলে ধরতে হবে, এভিডেন্স, প্রমাণ, এই জিনিসগুলো ওখানে তুলে ধরতে হবে। বিশেষ করে ইফ সামওয়ান ইজ টকিং সামথিং, মানে কেউ যদি কোনো, সাপোজ একটা বাস দুর্ঘটনা ঘটেছে, কেউ না কেউ হয়তো দেখেছে, বাসের মধ্যে যারা যাত্রী বসেছিল তারা তো দেখেছেই, প্লাস বাইরের থেকেও কোনো ব্যক্তি দেখেছে, তো তারা সেই বিষয় সম্পর্কে কিছু বলছে তোমাকে, অর্থাৎ তোমাকে মানে রিপোর্টারকে, মানে জার্নালিস্টকে কিছু বলছে, অর্থাৎ যারা বলছে তাদেরকে আমরা কি বলবো, উইটনেস বলবো। সুতরাং উইটনেস যেগুলো বলছে, মানে প্রত্যক্ষদর্শী যে জিনিসগুলো বলছে, সেই জিনিসগুলোকে বডিতে অবশ্যই মেনশন করো। তোমরা চাইলে কোটেশনও দিতে পারো, অসুবিধার কিছু নেই। এরপরে কি বলছে, দ্য বডি ক্যান বি মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার বডিটা তাহলে কটা প্যারাগ্রাফে লিখবো? তো বডি তোমরা চাইলে একটা প্যারাগ্রাফে লেখো, চাইলে দুটো লেখো, তিনটে লেখো, তোমাদের মর্জি তোমরা কটায় লিখবে। কিন্তু স্ট্যান্ডার্ড কিছু মান আছে যে কটা ভাগে ভাগ করা উচিত, ওটা যখন আমরা রিপোর্টে আসবো, একদম প্র্যাকটিক্যাল রিপোর্টে লিখবো, যখন আমরা রিপোর্ট তৈরি করব সেই সময় আমি বলবো ব্যাপারগুলো। এরপরে রয়েছে লাস্ট পার্ট, যেটা হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফ। তো কনক্লুডিং প্যারাগ্রাফ মানে হচ্ছে একজন রিপোর্টার কিভাবে একটা নিউজকে শেষ করে, কিভাবে শেষ করে, হঠাৎ করে শেষ করে দেবে, নাকি একটা ক্রম আছে, যে রিডার আছে তার এরকম মনে হয় যাতে না হয় যে হঠাৎ শেষ হয়ে গেল, এরকম ফিলিং যাতে না হয়, তো সেরকম কোনো কিছু আমাদের কাজ করতে হবে এখানে। তো বলেছে দিস উইল ইনক্লুড দ্য অ্যাকশন দ্যাট হ্যাজ বিন টেকেন সো ফার অর দ্যাট উইল বি টেকেন। তো সাপোজ ধরো বাস দুর্ঘটনা ঘটেছে বা ট্রেন দুর্ঘটনা ঘটেছে, আর এই যে দুর্ঘটনা ঘটেছে এইটার জন্য কি অ্যাকশন নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, অথবা কি অ্যাকশন নেওয়া হবে ভবিষ্যতে, ইট ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ, আর এটাই আমাদের লাস্ট প্যারাগ্রাফ হওয়া উচিত। আর যখনই এটা দেবে মানে যে রিডার রয়েছে, মানে এক্সামিনার যিনি রয়েছেন, তিনি অনায়াসে বুঝতে পারবে যে না, এর সমস্ত কিছু সঠিক আছে। এবার চলে আসবো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। যখন আমরা একটা রিপোর্ট লিখব তখন এই পয়েন্টগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবো, খুব ভালো করে বুঝবে ঘটনাগুলোকে। বলেছে রিড দ্য কোশ্চেন অ্যাট লিস্ট টুয়াইস অ্যান্ড হাইলাইট দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা একটা কথা বলি, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা না একদম নতুন, আর তার মধ্যে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ইংলিশের প্রতি অনেক দুর্বলতা রয়েছে। শুধু তোমাদের জন্য বলছি, কোনো রকম ঘাবড়িও না, নিজেদের উপরে আত্মবিশ্বাস রাখো। আর আরও একটা কথা বলি, শুধুমাত্র একটা জিনিসকে রেডি করার চেষ্টা করো, একটা জিনিসকে। আমার এটুখানি বিশ্বাস আছে তোমরা পার্ট 1 কোয়ালিফাই করেছো, সুতরাং টেন্স সম্পর্কে তোমাদের কিছু নলেজ আছে। টেন্স সম্পর্কে যদি কিছু নলেজ থেকে থাকে, বাকি পার্ট আমি বুঝবো। টেন্স সম্পর্কিত নলেজ তোমরা রেখে দাও, আর বাকি যে রিপোর্ট লেখার ব্যাপার, পেসি লেখার ব্যাপার, ওগুলো আমি নিমেষে তোমাদেরকে শেখাবো। মানে ওগুলো এমন নয় যে তোমরা মুখস্থ বিদ্যা হয়ে যাবে, তোমাদের এমন কাজ করবে না, কখনো এরকম কাজ করবে না। যেই করাক না কেন, হয় আমি করাই বা অন্যজনা করা, যদি কেউ মুখস্থ বিদ্যা করিয়ে দেয় তো তার কাছ থেকে সরে যাও, তার কাছে যাও যে অরিজিনালিতে শেখাচ্ছে। সেটা আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আমিও তোমাদেরকে মুখস্থ করিয়ে দিতে পারি, তো আমার কাছ থেকে সরে গিয়ে তোমরা অন্যজনের কাছে যাও, তবে গিয়ে তোমাদের জীবনে কিছু ইমপ্রুভ আসবে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অনেক গ্রাম থেকে, কারণ অনেক কমেন্টস আমি পাচ্ছি যারা অনেক ফিলিং সহকারে অনেক কিছু জিনিস আমাকে লিখছে, তো তাদের জন্য স্পেশালি আমি এই কথাটা বললাম। তো তারা কোনো রকমভাবে টেনশন করো না, শুধুমাত্র টেন্সের নলেজটাকে রেখো, আর বাকি
কি করতে হয়, কিভাবে ন্যাচারাল রাইটার হতে হয় একজন, কিভাবে ন্যাচারালিভাবে তোমরা লিখতে থাকবে, সেই জিনিস রেডি আমি করাবো। শুধুমাত্র টোটাল ঘটনাকে দেখতে থেকো। শুরুতেই আমি আবার বলছি, শুরুতেই যদি আমি কি চাইলে রিপোর্ট কি আমি লিখিয়ে দিতে পারতাম না? এখন অবশ্যই পারতাম, ডাইরেক্ট আমি রিপোর্ট লিখিয়ে দিতাম আর তোমরা খুব খুশি হয়ে যেতে। কিন্তু ওটা অরিজিনাল জিনিস নয়। এটাই হচ্ছে মুখস্থবিদ্যার প্রথম লক্ষণ। ওখান থেকে সরে গিয়ে আসল জায়গায় আঘাত করো। তো শুরু করি। ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত, নিজের উপরে বিশ্বাস রাখো, সিলেকশন কিন্তু আসবে। এই একটা পার্ট মানে পার্ট 1-এর রেজাল্ট যাদের খারাপ হয়েছে তারা কিন্তু পার্ট 2-তে খুব ভালো মার্কস করতে হবে, তবে গিয়ে পার্ট 1 আর পার্ট 2 মিক্সড করে গিয়ে যোগ করে গিয়ে তবে কিন্তু ফাইনাল মেরিট মাথায় রেখে এগিয়েও। তো বলছে রিড দ্য কোশ্চেন অ্যাটলিস্ট টুয়াইস, বলছে যে কোশ্চেন এক্সামে দেবে সেই যে কোশ্চেন যেটা রয়েছে তাকে অন্তত পক্ষে 2 বার করে পড়ো, অ্যান্ড হাইলাইট ইম্পর্টেন্ট ইনফরমেশান, এবং যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো রয়েছে তাকে হাইলাইট করো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনে কি বলেছে সেটা তুমি যাতে বুঝতে পারো। অ্যান্ড রিড বিটুইন দ্য লাইন, দেখো আমি এখানে একটু হাইলাইট করে দিয়েছি, রিড বিটুইন দ্য লাইন্স, এটা হচ্ছে একটা ইডিয়ামস। রিড বিটুইন দ্য লাইন্স হচ্ছে একটা ইডিয়ামস, এর অর্থ আশা করি তোমরা অনেকেই জানো, মানে অন্তর্নিহিত অর্থ। তো এখনো পর্যন্ত যেটা বুঝতে পারলাম প্রথম পয়েন্ট থেকে, অন্তত 2 বার, অন্তত পক্ষে 2 বার পড়ো, 2 বারের বেশি সময় যদি পাও তো সেটা পড়ো, আর হাইলাইট করো ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছু লেখার জন্য, যে কোনো কিছু সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য এটা ইম্পর্টেন্ট যে কি বলতে চাইছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এটা আরও ভালো করে বুঝতে পারবে যদি একজন মহান ব্যক্তির কথায় আসে, তবে জিনিসটার গুরুত্ব আরও বেড়ে যাবে। অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছে? অ্যালবার্ট আইনস্টাইন বলেছে, ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, যদি তুমি এটাকে সহজভাবে এক্সপ্লেন না করতে পারো, ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ, তার মানে তুমি এই ঘটনাকে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে বুঝতে পারোনি। খুব খুব সুন্দর কথা। সুতরাং ভালো করে পড়বে আগে, তারপরে কাজ করবে। আর প্র্যাকটিসের সময় এই জিনিসগুলো হবে। অরিজিনাল এক্সামের ক্ষেত্রে এই সমস্ত জিনিস কোনো কিছু হবে না যে অরিজিনাল এক্সামে পড়ে যাচ্ছে এরকম পর্যায়ে আমি পৌঁছাবো না। দেখবে যে অরিজিনাল এক্সামে গিয়ে 1 থেকে 1.5 বার বা 2 বার পড়বে আর সাথে সাথে লেখা শুরু করে দেবে, বা একবার পড়েই লেখা শুরু করে দেবে। কারণ তার আগে এমনভাবে প্র্যাকটিস করতে হবে, নিজেকে এমনভাবে রেডি করতে হবে। আর তার জন্য চাই প্র্যাকটিস আর কিছু সুন্দর ওয়ে, কিছু কারেক্ট ওয়ে। তো 2 নম্বর পয়েন্টে চলে আসবো, মেক শিওর ইউ ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। তাহলে কি বলছে যে তুমি যেন হচ্ছে প্যারাগ্রাফ মানে যে রিপোর্টটা লিখছো সেটা যেন সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর বলছে মেক শিওর ইউ রাইট ইন প্যারাগ্রাফ। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলার আছে। বলছে যেন আগেকার সময় কি হতো সেটা বলি। আগে আমরা কি করতাম, নিউজ পেপার রাইটিং একটা প্যারাগ্রাফের মধ্যে কমপ্লিট করে দিতাম, কিন্তু বর্তমানে বলা হচ্ছে, স্পেশালি সিবিএসসি বোর্ডে বলা হচ্ছে যে প্যারাগ্রাফ করে তুমি হচ্ছে রিপোর্টটাকে লেখার চেষ্টা করো, নিউজ পেপার রিপোর্টকে প্যারাগ্রাফ করে লেখার চেষ্টা করো। তো বর্তমান সময়ে প্যারাগ্রাফটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার 4-কে স্টার দিয়ে রাখবে, তোমরা অনুরোধ করছে স্টার দিয়ে রাখবে। এটা বলছে প্ল্যান বিফোর ইউ পেইন, এর অর্থ হচ্ছে তুমি লেখার আগে অবশ্যই করে প্ল্যান করো। জাস্ট মেক এ লিস্ট অফ অল ইউর ইম্পর্টেন্ট পয়েন্টস অন দ্য রাফ শিট। এখানে তো আমাদের রাফ শিট বলে কিছু থাকবে না, তো কোশ্চেনে আমরা কি করব, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টকে কোশ্চেনে লিখবো, কারণ আমাদের অফলাইনে পরীক্ষা, কোশ্চেন আমাদের দিয়ে দেবে। আমি তোমাদেরকে কোশ্চেনও দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো কোশ্চেনের মধ্যে কি করবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখো। যাতে কেন লিখবে, যাতে ইম্পর্টেন্ট পয়েন্ট মানে রিলেভেন্ট পয়েন্টগুলো লেখার সময় ভুলে না যাও। অনেক সময় কি হয়, তুমি তো পড়ে নিলে কিন্তু লেখার সময় ইম্পর্টেন্ট পয়েন্টটা লিখতে পারলে না, আর লাস্টে গিয়ে মনে পড়লো আরে 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 একই কাজ করেছে, আমি তো এই পয়েন্টটাই লিখিনি। তো বুঝতে পারলে ওখানে কিন্তু মার্কস কাটার খুব বেশি সম্ভাবনা আছে। তো এখানে স্টার করে রাখতে আমি এই কারণে বলছি, যখন আমি রিপোর্ট লেখাবো সেই সময় আমি বলবো যে এই যে প্ল্যান বিফোর ইউ পেন, এই কথার অর্থ কি, কিভাবে আমরা একে ইউজ করব, এই কথাটাকে খুব ভালো করে, মানে এর পরের ভিডিওতেই আমি এই জিনিসটাকে বোঝাবো। এবার বলছে দিস অলসো হেল্পস ইউ ইন মেনটেনিং এ সিকোয়েন্স, আর এটা আরও তোমাকে কিসে হেল্প করবে, একটা সিকোয়েন্স রেডি করতে হেল্প করবে।
বুঝতে পেরেছো ব্যাপার? পরেরটায় চলে আসি, নাম্বার 5, স্টার দাও স্টার। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনের অর্থ কি এটাও আমি বোঝাবো প্র্যাকটিক্যাল ওয়েতে। যখন আমি নেব একটা খাতা, আর খাতার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব প্রেজেন্টেশনটা কাকে বলে। এবার চলে আসবো মেক স্মল সেন্টেন্সেস। তোমরা চাইলে যে না আমি সেন্টেন্স লিখবো 3 লাইন 4 লাইন 5 লাইনের, তো ওরকম করো না, একটা সিম্পল অথবা স্মল সেন্টেন্সে তোমরা সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করো, স্মল সেন্টেন্স হওয়া উচিত। বলছে রাইট ইন ইনডাইরেক্ট স্পিচ, হয় ইনডাইরেক্ট স্পিচে লেখো অথবা প্যাসিভ ভয়েসে লেখো। প্যাসিভ ভয়েস মানে কি, যে ডাইরেক্ট যে ডুয়ার রয়েছে, ডুয়ার এখানে কাজ করছে না, ডুয়ার এখানে ইনঅ্যাক্টিভ। প্যাসিভ ভয়েসে তোমাকে লিখতে হবে ঘটনাগুলো। প্যাসিভ ভয়েসে কেন লিখবে, কারণটাও জানতে হবে। তুমি একজন রিপোর্টার, তুমি কি ঘটেছে তুমি কি সেটা দেখেছো? সাধারণত কি সেটা দেখে? ঘটনা ঘটার পরে সেখানে রিপোর্টার পৌঁছায়। সুতরাং যে রিপোর্টারের মন্তব্য কেমন হওয়া উচিত, থার্ড পার্সন হিসাবে হওয়া উচিত। আর থার্ড পার্সন মানেই প্যাসিভ ভয়েস। চলে আসবো 8 নম্বর, মেক শিওর ইউ ডবল চেক ফর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড স্পেলিংস। মানে এটা কি বলছে, যখন তোমার রিপোর্ট রাইটিং লেখাটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই করে, আমি তোমাদেরকে বলেছিলাম না যে অন্তত 5 মিনিট আগে, 5 থেকে 7 মিনিট আগে তোমাকে টোটাল জিনিসকে শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? যাতে তুমি চেক করতে পারো পুনরায় সমস্ত কিছু। তার মধ্যে একটা জিনিস পড়ছে স্পেলিং আর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যে তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কতটা হয়েছে, আর স্পেলিং, কোথাও স্পেলিংয়ে ভুল হয়ে যায়নি তো তাড়াতাড়ি লিখতে গিয়ে সেইটাকে দেখতে হবে। আর এটা কিন্তু মার্কস তোমার বাড়াবে, দে ক্যারি মার্কস। এরপরে চলে আসবো নাম্বার 9 পয়েন্টের দিকে, প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস অ্যান্ড স্যাম্পল পেপারস। তা এর জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই দিকে তোমার নজর দিতে হবে। এবার প্রিভিয়াস ইয়ারে মানে কি, একটা ধারণা আমি খুব দেখি, প্রিভিয়াস ইয়ার মানে তোমাদের এটা ধারণা যে ক্লার্কশিপেই প্রিভিয়াস ইয়ারে কি এসছে। আরে না, এরকম কোনো ব্যাপার নেই যে এই ক্লার্কশিপেই কোন রিপোর্ট এসছে শুধু সেটাই করবো না, এরকম না। তুমি মিসেলেনিয়াস দেখতে পারো, WBCS দেখতে পারো, তুমি যে কোনো এক্সামের দেখতে পারো, অথবা কি করবে, স্যাম্পল পেপার ওর সাথে সাথে তোমাদের দেখতে হবে। তো এটা গেল ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখবো যে কোন কোন জিনিস আমাদের করা উচিত নয়। তো দেখতে পাচ্ছি যে পার্সোনাল ওপিনিয়ন, যেগুলো আমরা ভুল করেও করবো না, যেগুলো আমাদের মার্কস কমাতে পারে। যেমন হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন মানে সাপোজ ধরো যে বাস দুর্ঘটনা ঘটেছে। এবার তুমি দেখতে পেলে, তুমি রিপোর্টার, তুমি সেই জায়গায় পৌঁছালে আর তুমি বুঝতে পেরেছো যে রাস্তায় কি হয়েছে, রাস্তায় কি রয়েছে, গর্ত রয়েছে। এবার তুমি বললে, নিজের ওপিনিয়ন দেওয়া শুরু করলে, আর গভর্নমেন্ট এই করেছে, গভর্নমেন্ট টাকা খেয়েছে, গভর্নমেন্ট এটা করেছে, গভর্নমেন্টের টাকা, আমাদের টাকা নিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, আমরা তাও কেন করছে না গভর্নমেন্ট। মানে নিজের পার্সোনাল ওপিনিয়নগুলো দিয়ে দেবে না, এই কথাটা মাথায় রেখো। পার্সোনাল ওপিনিয়ন দেবে না। দ্বিতীয় নম্বরে চলে আসছে ইউসেজ অফ কমপ্লেক্স ভোকাবুলারি। তোমরা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা বাড়ি থেকে ভেবে গেছো যে আমি ওখানে এমন কিছু ভোকাবুলারি ইউজ করব, এমন কিছু ভোকাবুলারি মুখস্থ করে গেছো, আর এমন কিছু লিখে আসবো যাতে এক্সামিনার চাইলেও না পড়তে পারে। এক্সামিনার দেখবে আর মাথা ঘুরে যেন ওখানে পড়ে যায় যখন চেক করবে। তা তোমাদের মধ্যে যদি এরকম ধারণা থাকে তবে সেটা কিন্তু খুব একটা ভালো ধারণা নয়। এই ধারণা কিন্তু খুব একটা ভালো ধারণা নয়, কারণ এক্সামিনার সবসময়ের জন্য যেটা চাইবে সেটা হচ্ছে তুমি যাতে সিম্পল ভোকাবুলারিতে লেখো, তুমি যাতে ভদ্র ভাষায় লেখো, যাতে সেটা ডেলিকার ব্যাপার হয়। ডেলিকার মানে যাতে সেটা ডেলি ইউসেজ ভোকাবুলারি হয়, এরকমই চাইবে। তো এরকম প্ল্যান কখনো করো না যে কমপ্লেক্স ভোকাবুলারিগুলোকে মুখস্থ করে যাবে আর সেখানে লেখা শুরু করে দেবে। অ্যাভয়েড ইউজিং সাবজেক্টিভ ম্যাটার। এই সাবজেক্টিভ ম্যাটার মানে কি, এটা সম্পর্কে আমি আলোচনা করব পরবর্তী সময়। এখন জাস্ট বুঝে রাখো সাবজেক্টিভ ম্যাটার মানে নিজেকে দিয়ে যখন কোনো কিছু বোঝানো হয়, যেমন এখানে আমি লিখেছি আই মানে আমি। এই যে সাবজেক্টিভ ব্যাপার যেটা রয়েছে সেই জিনিস যেন ওখানে না থাকে। যেমন আমি দেখেছি, যেমন সাপোজ ধরো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তবে লজিকটা তোমাদের রেডি হবে, মুখস্থ তোমরা করবে না আর কি। কোন ব্যাপারটা বলছি সেটা বলছো। একজন রিপোর্টার রয়েছে, সে ধরো বলল যে ট্রেন দুর্ঘটনাটা আমার সামনে হয়েছে, আর আমি দেখলাম যে, মানে যে রিপোর্টার সে নিজের কথা নিজেই লিখছে যে আমি দেখেছি ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, তারপরে ড্রাইভার কি করেছে, ব্রেক কষেনি, আর এর দরুনই ট্রেনটা কি হয়েছে, লাইন থেকে চ্যুত হয়ে গেছে। তো যদি এটা লেখো না, এর মধ্যে অবশ্যই আমি বলছি না যে লিখতে পারো না, কিন্তু এটা যদি লেখো, এটার মানে আর একটা জিনিস বোঝাতে পারে, সেটা হচ্ছে
তুমি তোমার স্টোরিটাকে রিডার্সদের সামনে অ্যাট্রাকটিভ করার জন্য অথবা বিক্রি করার জন্য নিজের ইনফরমেশানগুলোকে, এই যে ইনফরমেশানগুলো লিখছো সেগুলোকে বাড়িয়ে বাড়িয়ে বলছো, মানে বিক্রি করার জন্য ইনফরমেশান দিচ্ছ, যখনই তুমি সেখানে আমি বলে উল্লেখ করবে। সুতরাং আমি থেকে একটু বিরত থাকো, আর সেখানে দেওয়ার চেষ্টা করো প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শী কি দেখেছে, যে যাত্রীরা বসেছিল তারা কি উপলব্ধি করেছে, বা ড্রাইভারের পাশে যে ছিল সে কি দেখেছে, বা ড্রাইভার কি দেখেছে, কি যান্ত্রিক গণ্ডগোল ঘটেছে, তা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করো। বা গভর্নমেন্ট কি বলেছে, বা সেই ডিপার্টমেন্টের লোক কি বলেছে, পুলিশ অফিসার কি বলেছে, সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করো। যদি বলো নাম্বার 4 কথা, নাম্বার 4 আমি এখানে বলার চেষ্টা করি, তোমরা সাপোজ বাড়ি থেকে ভেবে নিয়ে গেলে আমি ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ইউজ করেই যাব, প্রতি কথাতে আমি ওয়ান ওয়ার্ড ইউজ করব, প্রতি কথাতে আমি ইউজ করব হচ্ছে ইডিয়ামস, এমন করব যেগুলো কেউ শোনেনি। আমি একটা বই কিনেছি ইডিয়ামসের, যেখান থেকে একদম যেটা আনকমন, যেটা আজ পর্যন্ত বাজারে চলতি নয়, সেরকম আমি ইডিয়ামস লিখবো, তো এগুলো সঠিক নয়। তো আমি এটাই বলতে চাইছি, এটা কমপ্লেক্স ভোকাবুলারির আন্ডারেই পড়ছে, এই ব্যাপারটাই আমি এখানে মেনশন করে দিলাম। অনেকের এই ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলো থেকে বিরত থাকা। হ্যাঁ অবশ্যই দেবে না কেন, একটা দাও, দুটো দাও, এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করো না, নিজেকে অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করো না। মনে রেখো, যিনি খাতা দেখছে তিনি আমাদের থেকে, অর্থাৎ স্টুডেন্টদের থেকে অনেক বেশি স্মার্ট, তার থেকে স্মার্ট হওয়ার চেষ্টা কেউ করো না, তবে আমাদেরই বিপদ চলে আসবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। অরিজিনাল রিপোর্ট আমরা শুরু করব পরের ভিডিওতে। অনেক কিছু জিনিস যেটা বলার আছে, যেমন আমরা প্ল্যান বিফোর ইউ পেন, প্রেজেন্টেশন, এই জিনিসগুলো সাবজেক্টিভ ম্যাটার, এই জিনিসগুলোকে আমি বলার চেষ্টা করব, আর প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা রিপোর্ট লিখতে হয় মুখস্থ না করে।